নমস্কার। আজকে বলবো হচ্ছে বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এই যে বক্রি হচ্ছে এই 11ই নভেম্বর 2025, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির কী রকম প্রভাব পড়বে। দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারক গ্রহ। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা চন্দ্র রাশি এবং গ্রহের গোচরের উপরই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিধর আলোচনা নয়। তো দেবগুরু বৃহস্পতি সব থেকে শুভ গ্রহ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরে অবস্থান করছে উচ্চ ঘর, যেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে যায়। আর দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে ধনু রাশি, তার মূল ত্রিকোণ রাশি, এবং পঞ্চম ঘর যেটা হচ্ছে মীন রাশি। তো এই দুটি ঘরের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে এখন, এবং যে নক্ষত্র রয়েছে সেটা কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। আর এই রাশিতে এবার উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে। তো দেবগুরু বৃহস্পতির এই যে বক্রি অবস্থা, এটা কিন্তু দুরকম প্রভাব। কারণ একটা উচ্চ অবস্থায় বক্রি হয়ে যাচ্ছে এবং উচ্চ অবস্থায় আবার মিথুন রাশিতে ফিরে আসবে দেবগুরু বৃহস্পতি। তো দুই রকম কিন্তু প্রভাব থাকছে, দুটার কিন্তু দুই জায়গাতে দুই রকম প্রভাব দেখতে পাবে বৃশ্চিক রাশি এই সময়কালে। তো কোন দিক থেকে বৃশ্চিক রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের সব থেকে শুভ গ্রহ, আচার্যের ভূমিকা পালন করে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্ম, মায়া, মমতা, পরোপকারিতা। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক। যেখানটাতে অজ্ঞানতার অন্ধকার থাকে, দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতে সেগুলো প্রকাশিত হয়ে যায়। তো জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতি, মাঙ্গলিক কার্যের কারক দেবগুরু বৃহস্পতি, ধনসম্পত্তির কারক দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতি এতটাই শুভ গ্রহ। তো এবার বক্রি হচ্ছে। তো শুভ গ্রহ যখন বক্রি হয় তখন তো তার শুভ ফলে বৃদ্ধি পেয়ে যায়, কারণ বক্রি অবস্থা হয়ে যাওয়া মানে চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যাওয়া। কিন্তু এবার বক্রি অবস্থা হয়ে যাচ্ছে দুই রকম, উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে এবং সাধারণ অবস্থাতে আবার বক্রি হচ্ছে। 11ই নভেম্বর থেকে একদম ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত উচ্চ অবস্থায় থাকবে 25 দিন। তারপরে আবার ব্যাক হয়ে চলে আসবে মিথুন রাশিতে, যেটা হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টম ঘর। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে একদম 2026-এর 11ই মার্চ পর্যন্ত। এই গোচরের সময়সীমা হচ্ছে 120 দিন। 120 দিনের মধ্যে 25 দিন থাকবে হচ্ছে উচ্চ অবস্থায় বক্রি। তো দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে। তো যখন শুভ গ্রহ বক্রি হয়ে যায় তখন কি হয়, যে শুভ গ্রহ বক্রি হয়ে যাওয়া মানে তার চেষ্টা বল যেরকম বৃদ্ধি পাচ্ছে, সেরকম অন্তর্দৃষ্টি, দার্শনিক চিন্তাধারা, এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। ধর্ম, জ্ঞান, নৈতিকতা, এগুলো কিন্তু যথেষ্ট অন্তরে বৃদ্ধি পাবে। এবং বাইরের যে একটা বাহ্যিক অবস্থা থেকে যে অন্তরের দিকের যে একটা অবস্থা, অন্তরের যে জ্ঞান, সেই জ্ঞানটা যথেষ্ট এই সময়কালে বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক দিকে বিশেষভাবে রুচি আসবে দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থাতে। এবং এই সময়কালে যে সফলতাটা পাবে সেটাও স্থায়িত্ব হবে। এই সময়কালে সব থেকে বড় জিনিসটা উঠে আসছে যে ধর্মের প্রতি একটা বিশেষ রুচি চলে আসবে এই সময়কালে। নিজেকে আত্মবিশ্লেষণ করতে পারবে এবং যে বাইরে যে একটা যে দৃশ্য দেখানো, সেই দৃশ্যটা ভিতর দিকে যথেষ্ট জেগে যাবে। আধ্যাত্মিক শক্তি এতটাই জাগবে যে বাইরের জিনিসের থেকে ভিতরের যে একটা জ্ঞান, সেই জ্ঞানটা এই সময়কালে দেখার মতন হবে। তার সাথে কি হবে, যে অতীতে যে কর্ম, সেই কর্মের ফলটাকে বুঝতে পারবে যে এটা আমার কর্মের ফল, আমি অতীতকালে বা অতীতে যে কর্ম করেছিলাম সেই ফল, সেটাকে বিশেষভাবে বুঝতে পারবে এবং ভবিষ্যতে যে নিজেকে এগিয়ে নিয়ে যাবে তার দিক নির্দেশ করতে পারবে যে আমাকে আগামী দিনে এইভাবে চলতে হবে। কারণ অন্তর্জ্ঞান যখন জেগে যাবে তখন কিন্তু সেই জিনিসগুলো অটোমেটিকভাবে উঠে আসবে। এটা হচ্ছে সাধারণভাবে যখন দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে, এতটাই শুভ ফল বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ গুরুর যে জ্ঞান, সেই জ্ঞানে কিন্তু অন্তরের যে চেতনা, সেটা কিন্তু জাগ্রত হয়ে যায়। আর দেবগুরু বৃহস্পতির এই বক্রিতে কিন্তু এরকমই প্রভাব দিবে এই সময়কালে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক। পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, শিক্ষার কারক। এবং তার সাথে কি, যে পঞ্চম ঘর যে কোনটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু হয়ে যাচ্ছে আবার কি, যে একদম ধর্ম ত্রিকোণ। কারণ বৃশ্চিক রাশিটা হচ্ছে জলতত্ত্ব রাশি, অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি যে জলতত্ত্ব রাশি। মীন রাশিটাও পড়ছে পঞ্চম ঘর জলতত্ত্ব রাশি, এবং তার সাথে উচ্চ ঘরটা হয়ে যাচ্ছে তার জলতত্ত্ব রাশি। তো এই যে বক্রি হচ্ছে, এই বক্রি অবস্থায় কিন্তু বিশেষভাবে প্রভাব হবে। কিন্তু
এই যে অবস্থান হচ্ছে বা দেবগুরু বৃহস্পতি, সেটা কিন্তু দুই রকম ভাবে হয়ে যাচ্ছে। এবার উচ্চ ঘরে বক্রি হয়ে যাওয়া মানে, উচ্চ ঘরে যখনই শুভগ্রহ বক্রি হয় তার কিন্তু প্রভাব ভালো হয় না, তার প্রভাব ভালো হয় না, কারণ একেই উচ্চ ঘর, তার উপর আবার বক্রি হচ্ছে। অর্থাৎ এটাকে এই রকম ভাবেও বোঝা যেতে পারে যে কোনো ব্যক্তি 1 কাপ চায়ে 2 চামচ চিনি নেয়, এখন সেই চায়ের কাপে যদি 2 চামচ আরো এক্সট্রা চিনি দেওয়া যায়, তাহলে সেই চাটা কিন্তু অত্যধিক মিষ্টি হয়ে যাচ্ছে। সেই জিনিসটা কিন্তু, সেই চাটা কিন্তু খাওয়ার মতন থাকছে না। সেরকম যে পিতা সন্তানকে ভালোবাসবে, তার মানে পিতার যে ভালোবাসা, সেই ভালোবাসার যেরকম পরিমাপ হয় না, তো সেরকম যে সেই ভালোবাসাটা যদি আবার অন্ধ ভালোবাসা হয়ে যায়, অন্ধ ভালোবাসা হলে কি হবে, একদম সেই ধৃতরাষ্ট্রের মতন পুত্র প্রেমে মানে মোহ হয়ে যাবে, মহাভারতের মতন মানে অবস্থা তৈরি হবে। তো সেরকম কিন্তু অত্যধিক জ্ঞান হয়ে যাওয়ার পরে মনের মধ্যে কিন্তু অহংভাবটা চলে আসবে, অহংকার জিনিসটা চলে আসবে। এই উচ্চ ঘরে, উচ্চ ঘর নবম ঘর, কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে। নবম ঘর হচ্ছে কি, উচ্চ শিক্ষার ঘর, উচ্চ শিক্ষার ঘর, পিতার ঘর। এই সময়কালে গুরুজনদের প্রতি একটা অবিশ্বাস বা যুক্তি তর্ক এবং গুরুজনদেরকে অশ্রদ্ধা, এই জিনিসটা চলে আসবে মনের মধ্যে, কারণ নিজের মধ্যে সেই অহংকার ভাবটা চলে আসবে। কারণ দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো উচ্চ অবস্থায় রাশির উপর থাকছে পঞ্চম দৃষ্টি, রাশির উপরে পঞ্চম দৃষ্টি থাকছে, সপ্তম দৃষ্টি থাকছে যোগাযোগের ঘরে, এবং তার সাথে নবম দৃষ্টি থাকছে একদম ওই মীন রাশিতে শিক্ষার ঘরে। অর্থাৎ এই সময়কালে শিক্ষার জায়গাটা বিশেষভাবে প্রভাবিত হবে এবং ওভার কনফিডেন্ট, আত্মবিশ্বাস, বলি যথেষ্ট থাকবে যে সব কিছু জানি, সব কিছু পারবো, এগুলো কিন্তু এই সময়কালে দেখার মতন হবে। অতএব এই দিক থেকে বৃশ্চিক রাশিকে বিশেষভাবে সাবধান, বিশেষভাবে সাবধান। এই সময়কালে গুরুজনদের প্রতি একটা অভক্তি, গুরুজনদের না মানা, গুরুজনরা নিষেধ করলে সেই জিনিসগুলো বেশি করে করা, এগুলো জিনিস চলে আসবে। শিক্ষার ব্যাপারে চলে আসবে ওভার কনফিডেন্ট, আমি সব জানি, আমি সব পারবো, এরকম মনোভাব চলে আসবে। উচ্চশিক্ষার দিকেও আসবে। পিতাকে অশুদ্ধ করা, অশ্রদ্ধা, পিতার কথা না মানা, পিতাকে অসম্মান করা, বাবাকে পিতাকে না মানা, এই সময়কালে এইগুলো জিনিস চলে আসবে। মাকেও না মানা, মায়ের সাথেও সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, এগুলোও কিন্তু থাকছে। তার মধ্যে সাড়ে সাথী, এবং বিশেষভাবে এই সময়কালে প্রভাব পড়বে এই কারণে যে যে নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে, সেটা হচ্ছে কি, যে পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণে বক্রি হচ্ছে, এবং এর যে নবাংশ, এই নবাংশটাও হয়ে যাচ্ছে আবার কর্কট নবাংশ। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিন্তু যেরকম পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণে বক্রি হচ্ছে, সেরকম কিন্তু কর্কট নবাংশ অর্থাৎ বর্গোত্তম হয়ে গেল দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ মানে করার উপর করা পাক, এরকম অবস্থা। যে ওই যে চায়ের কথা বললাম, সেরকম কিন্তু যে অত্যধিক মিষ্টি হয়ে গেল, তাহলে তো সেটা খাওয়ার উপযোগী হচ্ছে না। এবং এই সময়কালে শনির যে সাড়ে সাথী চলছে, শনিও তো আবার বক্রি অবস্থায় রয়েছে সেই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে, অর্থাৎ শনিও কিন্তু নবাংশ পেয়ে গেছে, কর্কট নবাংশ। তাহলে এখানটাতে বিশেষভাবে প্রভাব দিবে এই উচ্চ অবস্থায় 25 দিন। অতএব 25 দিন ধীরে সুস্থে চলতে হবে এই বৃশ্চিক রাশিকে। বিভিন্ন দিক থেকে ডিসিশন নিতে হবে সাবধানে, ডিসিশন নিতে হবে। রাশিকে প্রভাবিত করবে এই সময়কালে বিশেষভাবে, রাশি প্রভাবিত হয়ে যাবে এই সময়কালে। অতএব যে ডিসিশনটা নিবে যে কোনো কর্মক্ষেত্রে, সেটা ঠান্ডা মাথায় নিতে হবে। এবং দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরের অধিপতি, অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কি বললো তার মুখের কথাতে ভিত্তি করে কোনো কাজ কিন্তু করা যাবে না। যেখানটাতে কাগজপত্রের ব্যবহার রয়েছে, সেখানটাতে কিন্তু কাগজপত্র অবশ্যই ব্যবহার করতে হবে। কারো কোনো মুখের কথা নাই, কারো দায়িত্ব নেওয়া যাবে না। এগুলো জিনিস অবশ্যই এই সময়কালে মেনটেন করতে হবে। শিক্ষার ব্যাপারে, তারপর দূর যাত্রার ব্যাপারে, যে কোথাও যাচ্ছি, খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি করাবে এই সময়কালে, বা যাত্রা করছি এদিক থেকে, বা কোনো একটা ব্যবসা বাণিজ্য বা কোনো কাজ যেটা বিদেশ সম্পর্কিত কাজ, সেই কাজগুলোতেও কিন্তু বাধা হবার সম্ভাবনা থাকবে এই সময়কালে। অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে এই সময়কালে এই বৃশ্চিক রাশিকে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে হবে। এরপরে যখন 5ই ডিসেম্বরের পর যখন এই দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে চলে আসবে রিটার্ন এই বক্রি অবস্থায়, তখন আবার এই বৃশ্চিক রাশির বাল্লে বাল্লে হবে। চারিদিক থেকে একটা উন্নতি, আর্থিক দিক যেভাবে প্রভাবিত হবে, সেই রকম যে মনের গোপন ইচ্ছা যেটা বহুদিন ধরে প্রকাশ করতে পারছিল না, সেই জিনিসগুলো সম্পূর্ণ হবে। এবং যারা গভীর চিন্তা করছিল নিজেদের ভূত ভবিষ্যৎকে নিয়ে, নিজেদের জীবনকে নিয়ে, যে আগামী দিন কিভাবে চলবে, তার একটা দিশা পাবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির এই অষ্টম ঘরে। অর্থাৎ অন্তরের ভিতরের দুশ্চিন্তা দূর হবে এই সময়কালে।
গোপনে গোপনে যে কাজগুলো করা হয় সেই কাজগুলোতে বিশেষ উন্নতি, যেরকম তন্ত্রক্রিয়া হোক, কোনো সাধনা হোক, এই সমস্ত কাজ। এছাড়া যে সমস্ত গোপন কাজ সমাজের সামনে উঠে আসে না, যেগুলো সমাজের উন্নতির কাজে লাগে, সেই কাজগুলোতেও বিশেষভাবে প্রভাবিত হবে। এবং অষ্টম ঘরে এই যে একটা চিন্তা, ঈশ্বরের প্রতি একটা আধ্যাত্মিক চেতনা, যেগুলো বললাম, সেইগুলো কিন্তু দেখার মতন হবে এবং নিজের অন্তরাত্মা বিশেষভাবে এই সময়কালে জাগ্রত হবে। ধর্মের প্রতি একটা নেশা আসবে, ধর্মের পথে চলা, ধর্মের কথা বলা, এইগুলো বিশেষভাবে এই সময়কালে লক্ষণীয় হবে। এবং বাহ্যিক যে দৃষ্টি, সেই দৃষ্টির থেকে অন্তরের দৃষ্টি এবং অন্তর আত্মা, এই জিনিসগুলো বিশেষভাবে এই সময়কালে দেখার মতন হবে। যে বাইরে কিছুই মনে হবে না, কিন্তু ভিতরে যে ঈশ্বরের প্রতি একটা চাহিদা, ঈশ্বরকে পাওয়ার যে একটা চিন্তা, সেই জিনিসগুলো এই সময়কালে প্রবলভাবে জেগে উঠবে। এই বৃশ্চিক রাশির এই সময়কালে অষ্টম ঘরে চলে আসবে, মিথুন রাশিতে সেই পুনর্বসু ওই নক্ষত্রেই চলে আসবে। এবং তার সাথে যে ধর্ম জিনিসটা, ধর্মের মোহ এক কথায় হবে, যে ধর্মের পথে চলে, ধর্মের কথা বলা। এবং এছাড়া এটা শিক্ষার দিক থেকেও বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে বৃশ্চিক রাশিকে। যারা কোনো বিষয়ের উপর গভীর রিসার্চ করছেন, গবেষণা করছেন, বা কোনো বিষয়ের উপর দীর্ঘদিন ধরে সফলতা পাচ্ছিলেন না, সেই জায়গাগুলোতে বিশেষভাবে সফল হয়ে যাওয়া কিন্তু বুঝাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই বক্রী অবস্থা, যেটা 5ই ডিসেম্বরের পর বৃশ্চিক রাশিতে, মিথুন রাশিতে যখন অবস্থান করবে। যাই হোক, দেবগুরু বৃহস্পতির এই যে বক্রী অবস্থান, এটা 5ই ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট সাবধানে থাকতে হবে, ডিসিশন ঠিক মতন করে নিতে হবে। তারপরে যথেষ্ট ভালো সময় হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যে সমস্ত মন্দিরে নিত্য প্রত্যেক দিন ভোগ রান্না হয়, সেই সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করবেন। এবং তার সাথে কেশরের টিকা ব্যবহার করবেন, হলুদের গিট ব্যবহার করবেন। এবং পিতা মাতাকে এই সময়কালে কোনো রকমভাবে অশ্রদ্ধা, অভক্তি এগুলো করা যাবে না। কোনো গুরুজন ব্যক্তিকে অসম্মান করা যাবে না। প্রয়োজনে তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া লাগবে, ব্লেসিং নেওয়া লাগবে। এবং যে কোনো কাজ করতে গেলে পিতামাতার ঢালাই আশীর্বাদ নিতে হবে। তাহলে যথেষ্ট এই সময়কালে উন্নতির একটা চরম শিখরে পৌঁছাবে এই বৃশ্চিক রাশি। তো অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।